করি ফার্স্টেই যে ফোর্স on a current carrying conductor on a current carrying conductor in a magnetic field. একটা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে তুই রেখে দিয়েছিস, তারপরে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে। আমরা জানি যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যাজ এ একটা ম্যাগনেট কাজ করে। তো যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর অ্যাজ এ ম্যাগনেট কাজ করে, তাহলে সেই ম্যাগনেটের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের একটা পোল থাকবে, নর্থ পোল সাউথ পোল। তাহলে সেই নর্থ পোল থাকার জন্যে নর্থ পোল সাউথ পোল থাকার জন্যে আগের যে ম্যাগনেটিক ফিল্ড তার নর্থ পোল সাউথ পোলের জন্য একটা রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। সেই রিপালশন বা অ্যাট্রাকশন ফোর্সের জন্যই এই মেনলি তোর ইয়েটা হবে যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন বা একটা ফোর্স অফ রিপালশন কাজ করবে, যেটা আমরা ক্যালকুলেট করতে চাই। ধর কোনো একটা জায়গায় কোনো একটা বি ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং তুই একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর নিয়েছিস। যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ধর এরকম একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, একটা লুপ মতোই নিলাম। এর মধ্যে এক জায়গায় একটা ব্যাটারি রয়েছে। এই ব্যাটারিটার জন্য এইদিকে কারেন্ট ফ্লো হবে আই। তাহলে এই কারেন্ট ফ্লোটা হচ্ছে আমি এবং এখান থেকে এই কারেন্ট ফ্লোটা আবার ব্যাক করবে। আমি এই জায়গাটা একটা স্মল ডিএল নিচ্ছি, স্মল ডিএল। এই ডিএলটার যে ডিরেকশান সেটা হচ্ছে এই পয়েন্টের যে ট্যানজেন্ট, সেই ট্যানজেন্ট বরাবর এই ডিএলটার ডিরেকশান থাকবে, এখানে এই ট্যানজেন্ট বরাবর থাকবে। আর এখানে যে বি থাকবে মানে ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সেটা কোন একটা ফিক্সড ডিরেকশানে থাকবে। তো ধর এইদিকে বি রয়েছে, তো আমি এগুলোকে পয়েন্ট আউট করে দিচ্ছি, দ্যাট ইজ বি আর দ্যাট ইজ ডিএল। এর মাঝখানের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে আমি থিটা ধরছি। তো আমরা আগের দিনই পেয়েছি যে কোন একটা চার্জ, কিউ চার্জ, সেটা যদি ভি ভেলোসিটিতে বি ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে মুভ করে, তাহলে তার জন্য যে লোরেঞ্জ ফোর্স হয় সেটা হচ্ছে এফ ইকাল টু কিউ ভি ক্রস বি। এটা আমরা আগের দিন পেয়েছি। এবার এই যে একটা সার্কিট বা একটা লুপ বা একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তার ভিতর দিয়ে তো চার্জই যাচ্ছে। তো সেই চার্জ মুভ করছে মানে, তার ভিতর দিয়ে কারেন্ট মুভ করছে মানে আমরা কিন্তু ধরতে পারি যে অসংখ্য চার্জ, তাদের একটা যে ভেলোসিটি ড্রিফট ভেলোসিটি, যেটা আমরা এর আগে ক্যালকুলেট করেছি, সেই ড্রিফট ভেলোসিটিতে ওই ওয়্যারের মধ্যে দিয়ে মুভ করছে, এটা আমরা ধরে নিতে পারি। তার মানে যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের কারেন্ট ফ্লো যদি আই হয় এবং কারেন্ট ফ্লোটাকে আমি আই ধরেছি, ডিএল একটা স্মল লেন্থ নিয়েছি, বি হচ্ছে এর ম্যাগনেটিক ফিল্ড যদি নেওয়া হয়, তাহলে আমরা ডিকিউ স্মল একটা কোয়ান্টিটির চার্জ, ডিটি একটা স্মল টাইম নিয়ে যদি ডিএল স্মল লেন্থটাকে কভার করে, তাহলে আই ইকাল টু কি, আই ইকাল টু ডি কিউ বাই ডিটি। এটা আমরা জানি, টোটাল চার্জ বাই টোটাল টাইম। আর ভি ইকাল টু কি, ভি ইকাল টু ডিএল বাই ডিটি, ভি ইকাল টু ডিএল বাই ডিটি। অবশ্য ভি একটা ভেলোসিটি, কারণ ভি একটা ভেক্টর, এল একটা ভেক্টর, এটা আমরা পেলাম। তাহলে এই যে ডিএল একটা স্মল পার্ট নিয়েছি, এই স্মল পার্টটার ওপরে যে ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, সেই ম্যাগনেটিক ফোর্সটা যদি ডিএফ হয়, স্মল লেন্থের উপরে স্মল ম্যাগনেটিক ফোর্স ডিএফ, তাহলে সেটা কি হবে, ডি কিউ স্মল চার্জ ইন্টু ভি ক্রস বি। তো সরি, কিউ তো ভেক্টর কোয়ান্টিটি নয়, কিউটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে তার মাথায় তো অ্যারো হবে না। তাহলে এবার যদি আমরা ভ্যালু বসাই, দ্যাট ইজ ডি কিউ ইন্টু ভি, মানে হচ্ছে ডিএল বাই ডিটি ক্রস বি।
তাহলে এটাকে লিখতে পারি ডি কিউ বাই ডিটি ডিএল ক্রস বি। আচ্ছা, ডি কিউ বাই ডিটি হচ্ছে আই, তাহলে এটাকে লিখতে পারি আই ডিএল ক্রস বি। এবার এদের মাঝখানের অ্যাঙ্গেলটাকে থিটা দেওয়া আছে, এটা থিটা হলে ডিএফটা কত হবে? ডিএফ দ্যাট ইজ দি মডিউলাস ভ্যালু অফ ডিএফ ভেক্টর, দ্যাট ইজ আই ডিএল বি সাইন থিটা, আই ডিএল বি সাইন থিটা। মানে আমরা এটাকে একটু সাজিয়ে লিখলে বিআইডিএল সাইন থিটা, বিআইডিএল সাইন থিটা লিখতে পারি। এবার যদি আমি টোটাল ফোর্স বের করতে চাই, শুনতে পাচ্ছিস তো? তাহলে আমরা কি করব, এই টোটাল ডিএফটাকে ইন্টিগ্রেশন করে দেবো টোটাল লাইন বরাবর। তাহলে আমরা সেক্ষেত্রে পেয়ে যাবো ইন্টিগ্রেশন অফ বিআইডিএল সাইন থিটা, বিআইডিএল সাইন থিটা। এবার এখানে এগুলো ইন্টিগ্রেশনটা করা পসিবল হবে যদি কিনা আমাদের কাছে কোনো একটা ঠিকঠাক ফাংশন থাকে, যেরকম ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করি। এখানে বি আই, না এখানে তো ক্রস প্রোডাক্ট রয়েছে, ক্রস প্রোডাক্টে কস থিটা কেন হবে? ক্রস প্রোডাক্ট সাইন থিটা হয়। এবার এখানে আমি দুটো কেস কনসিডার করতে পারি। একটা হচ্ছে কেস ওয়ান, একটা হচ্ছে কেস ওয়ান, যখন আমি নিচ্ছি থিটা ইকাল টু 90 ডিগ্রি, মানে ডিএল আর বি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে আছে, তখন কি হবে, সাইন 91 হয়ে যাবে। এবং বিআইডিএল, এই ডিএলটার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এল হয়ে যাবে, তো এফ সেক্ষেত্রে হবে বিল, বিআইএল। এল হচ্ছে টোটাল লেন্থ, বা স্মল এলও লিখতে পারি, যে বিল, বিআইএল। আর কেস টু, যখন আমরা নেব সাইন থিটা ইকাল টু 0, দ্যাট মিনস থিটা ইকাল টু 0, দ্যাট মিনস বি আর ডিএল সেম ডিরেকশনে আছে। তাহলে কেস টু, সেখানে আমরা নিচ্ছি থিটা ইকাল টু 0 ডিগ্রি, তো সেক্ষেত্রে সাইন থিটা 0, সেক্ষেত্রে কিন্তু ফোর্স হবে 0, সেক্ষেত্রে কোনো ফোর্স ওর পরে কাজ করবে না। তার মানে আমরা এটা বুঝলাম যে যদি কিনা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যে ডিরেকশন, সেই ডিরেকশনটা তোর ম্যাগনেটিক ফিল্ডের দিকে থাকে, তাহলে কিন্তু কোনো রকম ফোর্স কাজ করবে না। বাট ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে যদি কোনো একটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে একটা কিন্তু ফোর্স কাজ করবে, এটা আমরা বুঝতে পারলাম। তো নেক্সট আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে টর্ক। টর্ক অন এ কারেন্ট লুপ ইন অ্যান ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে, আচ্ছা পেজ কি চেঞ্জ করবো? ওকে, তাহলে এবার আমরা ক্যালকুলেট করব টর্ক। তো চেঞ্জ করি পেজ, হেডিং টর্ক অন এ কারেন্ট লুপ ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডের ফিল্ড ইন্টেন্সিটিটা সব জায়গায় সমান, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি, এরকম কিছু নেই। একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, সেই লুপটার উপরে তো ফোর্স অ্যাপ্লাই হয়, যে ফোর্সটা কত কি অ্যাপ্লাই হয় সেটা আমরা একটু আগে দেখলাম। বাট এখন আমরা তারপরে টর্ক কতটা অ্যাপ্লাই হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চলেছি। তো ধর তোর কাছে একটা রেক্ট্যাঙ্গুলার তোর লুপ রয়েছে, এখান থেকে কারেন্ট ঢুকবে এবং বেরোবে। ধর এখান থেকে ঢুকছে কারেন্টটা, দেন এদিক যাচ্ছে, দেন এদিক যাচ্ছে, দেন এদিক যাচ্ছে, দেন এই আসছে, এই এই ব্যাক করছে। এবার এখানে যে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, এই এই যে ধর আমি এই লুপটা একটা নাম দিয়ে দিই, সেটা বেটার হবে, পি কিউ আর এস। এই যে লুপটা রয়েছে, এই লুপটার যে এটা তো একটা রেক্ট্যাঙ্গুলার লুপ, তাহলে তার পি কিউ হচ্ছে আমি
পি কিউ এর সঙ্গে তো আর এস সেম হবে রেক্ট্যাঙ্গেলের, সেটা এল লেন্থ, এবং আর কিউ এর সঙ্গে পি এস সেম হবে, সেটা বি ব্রেথ। এবার এই রেক্ট্যাঙ্গুলার লুপের যে এরিয়া, সেই এরিয়াটা কি করে বের করে, লেন্থ ইন্টু ব্রেথ, দ্যাট ইজ এল বি, এটা আমরা বের করতে পারবো। এবার আমি ধরে নিচ্ছি যে এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর যেটা রয়েছে, এই কারেন্ট ক্যারিং লুপটা যেটা রয়েছে, এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডগুলো এইরকমভাবে কাজ করছে। এখানে যে ম্যাগনেটিক ফিল্ডগুলো আছে, এই ম্যাগনেটিক ফিল্ডগুলো এইভাবে কাজ করছে, বি। ওকে, এবার তোর ম্যাগনেটিক ফিল্ডটা, তাহলে দেখ পি কিউ যে সাইড আছে এবং আর এর যে সাইড আছে, তার সঙ্গে সেকেন্ড, পি কিউ যে সাইড আছে আর আর এস যে সাইড আছে, 90 ডিগ্রি কোন জায়গায় আছে, 90 ডিগ্রি আছে আর কিউ এর সঙ্গে 90 ডিগ্রি, আর পি এস এর সঙ্গে 90 ডিগ্রিতে আছে, আর এগুলোর সঙ্গে প্যারালাল আছে বা 180 ডিগ্রিতে আছে। বাট যাই হোক, এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু পি কিউ আর এস যে লুপটা আছে, সেই লুপের প্লেনেই আছে। এবার তাহলে যার সঙ্গে প্যারালাল আছে, মানে পি কিউ আর এস আর এর সঙ্গে যেহেতু প্যারালাল আছে, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এরপরে কিন্তু কোনো রকম ফোর্স অ্যাপ্লাই হবে না। একটু আগে আমরা কেস টুতে দেখলাম, যদি কিনা অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, তাহলে কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হয় না। এবং তুই বলতে পারিস যে এস আর এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, বাট পি কিউ এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা তো 180 ডিগ্রি, কারণ দোজ আর অপোজিট টু ইন ডিরেকশন। তো সেক্ষেত্রেও কিন্তু সাইন 180, দ্যাট গোজ টু 0। তো পি কিউ এবং আর এস এই দুটো সাইডের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে না। বাট এই দুটো সাইড যে দুটো সাইড হচ্ছে পারপেন্ডিকুলার আছে, পি এস আর কিউ আর, এই দুটো সাইডের ক্ষেত্রে কিন্তু হাইয়েস্ট ফোর্স অ্যাপ্লাই হবে, দ্যাট ইজ এফ ইকাল টু বিল, যেটা আমরা একটু আগে ক্যালকুলেট করে আসলাম। 90 ডিগ্রি হলে এফ ইকাল টু বিল হয়। এবং এই দুটো ফোর্স কিন্তু অপোজিট টু ইচ আদার, একটা ফোর্স যদি উপরের দিকে হয়, একটা ফোর্স নিচের দিকে, অপোজিট টু ইচ আদার কাজ করছে। এবং এদের মধ্যে যে ডিরেকশন, সেই ডিরেকশনটা আমি কত নিয়েছি, সেই ডিরেকশনটা আমি পি কিউ, দ্যাট ইজ এল, মানে এই লেন্থটা দুটো ফোর্স কাজ করছে। ধর আমি যদি এই ছবিটাকে একটু মডিফাই করে আঁকি, তাহলে গল্পটা দাঁড়িয়ে যাবে এরকম। এই এখানে একটা ফোর্স কাজ করছে, আর এখানে একটা ফোর্স কাজ করছে। এই ফোর্সটার ডিরেকশন হচ্ছে এইদিকে, দ্যাট ইজ এফ। এই ফোর্সটার ডিরেকশন হচ্ছে এইদিকে, দ্যাট ইজ এফ। এবং এদের মধ্যে যে ডিরেক্ট ডিস্টেন্স, দ্যাট ইজ এল। তাহলে আমরা টর্ক যদি ক্যালকুলেট করি, টাও, দ্যাটস ইকুয়াল টু যে কোনো একটা ফোর্স ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। যে কোনো একটা ফোর্স হচ্ছে আচ্ছা, আমি এখানে উল্টো ধরেছি, কোন জায়গাটা, হ্যাঁ, এটা তো দুটো ফোর্স অপোজিট টু ইচ আদার, তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে সেটা একটা টর্ক ফর্ম করে, ক্লাস 11 আমরা টর্ক পড়েছি, সেই টর্কটাই ফর্ম করছে এখানে। বল বল বল। আমি কোনো পয়েন্ট নিইনি, এখানে দুটো ফোর্সের কথা বলছি। একটা ফোর্স ধর পিএস, পিএস ফোর্সটা ধর নিচের দিকে কাজ করছে, পিএস বরাবর যে ফোর্সটা কাজ হবে সেটা ধর নিচের দিকে কাজ করছে, তাহলে সেটা হলো এইটা। আমি কোনো এখান থেকে পয়েন্ট নিইনি। আর আর বরাবর যে ফোর্সটা কাজ করছে সেটা ধর এটা। এবার এখানে আমার একটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা হবে বি। কেন বি হবে, কারণ এইগুলো হচ্ছে বি, এর যে লেন্থ বি, ওখানে এ বি আই এল কি ছিল না, ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের যে লেন্থ, সেই লেন্থটা এখানে গুণ হয়েছিল। এখানে লেন্থ হচ্ছে, এটাও লেন্থ বি, এটাও লেন্থ বি, তাহলে কিন্তু এটা হবে বি আই বি, ঠিক আছে। আর টর্ক এর ফর্মুলা কি, টর্কের ফর্মুলা হচ্ছে, টর্কের ফর্মুলা হচ্ছে এফ ডট বি, এফ ডট এল, মানে একটা ফোর্স ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স। এফ কত, এফ হচ্ছে বি আই বি, বি আই বি ডট এল, বিআইবি ডট এল। এবার বিআইবি ডট এল ডট গুণ, দ্যাট ইজ কজ, তাহলে বিআইবি এল কস থিটা। এবার এখানে ফোর্স যেদিকে কাজ করছে, এলও সেদিকে আছে, ফোর্স আর এল আর
parallel to each other, so that is cos 0, cos 0, so that is BILB। এবার LB মানে কি A, LB মানে A, তাহলে BIA, দ্যাট ইজ দ্য টর্ক, BIA। এবার যদি এখানে একটা লুপ নিয়েছি তাই BIA এসছে, যদি এখানে এন খানা এরকম কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের লুপ থাকতো তাহলে NBIA আসতো, বা এটাকে আরো ভালোভাবে লিখে বি না BINA, BINA, that is the expression of torque on a current carrying loop in a uniform magnetic field। দেখ কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে বল, দেন আমরা নেক্সট পার্টে যাব। পুরোটা হয়ে গেলে বলিস। হ্যাঁ সেটাই তো বললাম যে অনেকগুলো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকলে তখন এটা হবে। ওকে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অ্যাকশন ইন কারেন্ট, অ্যাকশন অফ কারেন্ট অন সার্কিট। অ্যাকশন অন কারেন্ট, অন কারেন্ট, কারেন্ট পরে কি হবে, অ্যাকশন করবে। মানে দুটো কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তারা দুটো কারেন্ট ক্যারিং ওয়্যারই দুটো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। সেই ম্যাগনেটিক ফিল্ডগুলোর নর্থ পোল সাউথ পোল থাকবে। তাহলে আমরা জানি নর্থ পোলকে রিপেল করে, সাউথ পোলকে রিপেল করে, এই সমস্ত গল্পগুলো জানি। তাহলে এবার তারা না আইদার একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, না আইদার একজন আরেকজনকে রিপেল করবে। তো কখন কোনটা করবে সেটা আমরা দেখতে চলেছি। তো প্রথম কথা, 1 নম্বর, লাইক প্যারালাল কারেন্টস। যদি প্যারালাল হয় এবং একই ডিরেকশনে যায় তাদেরকে আমরা বলি লাইক প্যারালাল কারেন্টস। তো তার মানে কি, ধর একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর এরকমভাবে আছে আর একটা প্যারালাল সেটা এরকমভাবে আছে। তো এরা যদি একই দিকে এদের ফ্লো হয়, যদি একই দিকে এদের ফ্লো হয় তাহলে এরা পরস্পরকে অ্যাট্রাক্ট করবে, এরা পরস্পরকে, তুই এখানে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন পাবি। আর নাম্বার 2, আনলাইক প্যারালাল কারেন্টস, এটাও একই গল্প যে যদি রিভার্স হয় একটা আরেকটার তাহলে রিপাল করবে। এই একটা আছে, এই একটা আছে, তো একটা ধর উপরের দিকে যাচ্ছে, একটা ধর নিচের দিকে যাচ্ছে, তাহলে এরা কিন্তু একজন একজনকে রিপাল করবে। তাহলে লাইক কারেন্ট ক্যারিং প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তারা কিন্তু একজন একজনকে অ্যাট্রাক্ট করে, আর আনলাইক প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তারা কিন্তু একজন আরেকজনকে রিপাল করে। এবার এই অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ রিপালশন, এটা কতটা কি হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি যদি কিনা এদের মাঝখানের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আর হয়, এদের মাঝখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আর হয়। আমি এটার নাম দিচ্ছি PQ, এটার নাম দিচ্ছি RS। এর মধ্যে থেকে কারেন্ট I1 উপরের দিকে যাচ্ছে, এর মধ্যে থেকে কারেন্ট I2 নিচের দিকে আসছে। তো তাহলে আমরা যেটা বলতে পারি যে এখানে আমি প্রথমত যেটা করব যে PQ যে ওয়্যারটা আছে এই ওয়্যারটার মধ্যে দিয়ে I1 কারেন্ট ফ্লো করছে, তার ফলে RS যে ওয়্যারটা আছে এই ওয়্যারটার উপরে যে ম্যাগনেটিক ফিল্ড এর ভ্যালু সেটা আমরা আগে বের করেছি, বায়ো সাভার্ট দিয়ে বের করেছি, আর ডিস্টেন্সে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু, দ্যাট ইজ μ0/4π 2I1/R, এটা। আর RS যে ওয়্যারটা আছে এর লেন্থ যদি আমি ইউনিট লেন্থ নিই, ইউনিট লেন্থে ফোর্সটা হচ্ছে, ফোর্স আমরা একটু আগে বের করে নিয়েছিলাম কত, BIL, ফোর্স বের করে নিয়েছিলাম BIL।
তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে যদি এই বিটা বসাই, আই মানে এখানে অবশ্য I2, এবার যদি আমি লেন্থটাকে ইউনিট লেন্থ ধরছি, তার মানে এল ইকাল টু 1, তাহলে আমরা এফ কত পাবো? এফ ইকাল টু পাবো μ0/4 পাই 2I1I2 বাই আর, এটা পাবো। এই যে ফোর্সটা, এই ফোর্সটাই কিন্তু আমাদের আমি এটাকে 1 নম্বর নাম দিলাম, এই ফোর্সটাই কিন্তু আমাদের এখানে কাজ করবে ওই ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন হিসাবে। এবার এখানে যদি তুই সব ভ্যালু ট্যালু বসাস, তাহলে তোর এখানে মিউ0-র ভ্যালু ট্যালুগুলো তো আমাদের জানা আছে, যে মিউ0-র ভ্যালু হচ্ছে, আমরা আগে পড়েছি 4π × 10⁻⁷ হেনরি পার মিটার, এগুলো আমাদের তো আগে পড়া হয়ে গেছে। সেই ভ্যালুগুলো এখানে আমি এই ভ্যালুটা একবার বলে দিলাম, কারণ এখানে যদি আমাদেরকে এখানে প্রবলেম দেয়, প্রবলেম সলভ করতে দেয়, তাহলে কিন্তু এরকম ভ্যালু বসাতে হবে, মিউ0-র ভ্যালু বসাতে হবে। 4π তো জানা, 4π যদিও কেটে যাবে। ওকে, এই তো চল একটা এক প্রবলেম করা যাক। হয়ে গেলে বল, নেক্সট পেজে গিয়ে এটা দিয়ে একটা প্রবলেম দেখাচ্ছে। নেক্সট ধর দুটো কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে, যাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 4 সেন্টিমিটার, দ্যাট ইজ আর। একটার মধ্যে দিয়ে 25 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ I1। আরেকটার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দ্যাট ইজ I2। তাহলে তোকে বলতে হবে যে ওই কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আমরা যে ফোর্সটা বের করেছি, সেই ফোর্সটা যেটা একটু আগে বের করলাম, এফ ইকাল টু μ0/4 2I1I2/r, ওটা কিন্তু ইউনিট লেন্থে ফোর্স। তোকে বলতে হবে যে কতটা ফোর্স, যদি আমি 1 to 5 ডাইন তৈরি করতে চাই, তাহলে আমাকে কতটা লেন্থ নিতে হবে। তুই যে ফোর্সটা বের করতে পারবি অ্যাকর্ডিং টু যে ফর্মুলাটা আমরা শিখলাম, ওটা কিন্তু ইউনিট লেন্থে ফোর্স। তোকে বের করতে হবে এতটা ফোর্স জেনারেট হবে কত লেন্থের ওপরে। ওকে, চল দেখি কর। আগে ইউনিট লেন্থে ফোর্সটাই বের কর, দেন তো এগুলোই আসবি। হয়ে গেলে বলিস। কত বেরিয়েছে? 62.5 ইন্টু 10⁻⁷ কি ইউনিট কি হবে? হ্যাঁ হ্যাঁ, ইউনিট লেন্থে ফোর্স, দ্যাট ইজ নিউটন পার মিটার। তাহলে আমরা বের করতে চাইছি 125 ডাইন। তাহলে প্রথম কথা, আমাদেরকে কোন একদম যে কোনো একটাকে কনভার্ট করতে হবে। তো আমি এটাকে কনভার্ট করছি, 125 ইন্টু 10⁻⁵ নিউটন। এবার তুই বল কত লেন্থে নিতে হবে, কত লেন্থ, মানে কত লেন্থের উপরে এই ফোর্সটা কাজ করবে। এটা তো ইউনিট লেন্থের পরে এত ফোর্স কাজ করছে, ইউনিটারি মেথড কাটা। ইউনিট লেন্থের পরে এত ফোর্স কাজ করছে, কত লেন্থের উপরে এত ফোর্স কাজ করবে, করে বল।
আচ্ছা, কেন বড় হবে কেন? সেক্ষেত্রে আমরা কি করব, 1 to 5 × 10⁻⁻5 নিউটনকে ডিভাইড করব 6 to 5, এটা পয়েন্টটা আমি পিছনে নিয়ে যাচ্ছি, × 10⁻⁻6 নিউটন/মিটার দিয়ে এক ঘর পিছনে সরিয়ে দিলাম। এবার দেখ, এখানে এটা কেটে গিয়ে জিরোটা করে লাগছে, উপরে থাকছে একটা 10, তাহলে কত আসলো? 1250/6 to 5 মিটার, ক্যান্সেলেশন করলে 2 মিটার। তাহলে 2 মিটার লেন্থ হলে পরে এই ফোর্স কাজ করবে। দেখ, কোনো জায়গায় কোনো ডাউট থাকলে বল। ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে এরপরে আমাদের একটা টর্ক, তোর ম্যাগনেটিক টর্ক না, ম্যাগনেটিক ডাইপোলের ক্যালকুলেশন আছে। তো ম্যাগনেটিক ডাইপোলটা আমরা আগে বুঝে নেব, দেন আমরা মুভিং কয়েল গ্যালভানোমিটারটা করব। তো ম্যাগনেটিক ডাইপোল, আমরা ইলেকট্রিক ডাইপোল পড়েছি, ইলেকট্রিক ডাইপোলের বিভিন্ন ক্যালকুলেশন আমরা করেছি। এবার আমাদেরকে বলতে হবে ম্যাগনেটিক ডাইপোল। তো পেজ চেঞ্জ করছি। তো দেখ, প্রথম ইলেকট্রিক ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল অ্যান্ড ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, এখানে আমরা কি পড়েছি? এটা আমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি যে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের যে ডেফিনেশন ছিল সেটা হচ্ছে পি দ্যাটস ইকাল টু কিউআর, পি ইকাল টু কিউআর। এটা ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের ডেফিনেশন, যে যদি কিনা কোনো একটা নেগেটিভ চার্জ আর কোনো একটা পজিটিভ চার্জ একটা সার্টেন ডিস্টেন্সে থাকে, সার্টেন ডিস্টেন্স আর ডিস্টেন্সে থাকে, তাহলে ডাইপোল মোমেন্টটা হয় কোন দিক থেকে কোন দিকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে, মানে এই বরাবর ডাইপোল মোমেন্ট পিটাকে আমরা পাই। এটা হচ্ছে আমরা কোথায় পড়েছি? ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পড়েছি। নেক্সট আমরা এটাও দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড on the axis, on the axis of an electric dipole, electric dipole, ইলেকট্রিক ডাইপোলের যে অ্যাক্সিস, ওই অ্যাক্সিসের পরে ইলেকট্রিক ফিল্ড কত হয় সে ক্যালকুলেশনটাও আমরা, বড় ক্যালকুলেশন ছিল সেটা আমরা করেছি। স্টার এক্সপ্রেশন ছিল E = 1/4πε0 2p/x³ যদি এক্স ডিস্টেন্সে আমরা নিই, যেখানে এপসাইলন জিরোর ভ্যালু ছিল 8.854 × 10⁻⁻12 SI ইউনিট যেটা ছিল। এরপরে আমরা এটাও দেখেছি যে, আমি জাস্ট প্রিভিয়াসগুলোকে একবার নিচ্ছি, এগুলোকে আমরা কেন মনে করছি তার কারণ হচ্ছে পরে আমরা যেটা করতে চাইবো তার ভিতরে এগুলোকে লাগবে। এরপরে এটা তো অ্যাক্সিসে হলো, এর পারপেন্ডিকুলার ডিরেকশনেও দেখেছি কি হয়, সেক্ষেত্রে 2টা থাকে না। তো যাই হোক, সেগুলোর মধ্যে আমি আর গেলাম না। দেন টর্ক, টর্ক অন অ্যান electric dipole, electric dipole in a uniform electric field, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তোর কাছে আছে, তার ভিতরে একটা ইলেকট্রিক ডাইপোল দিয়ে বসালি, তার উপরে কতটা টর্ক অ্যাপ্লাই হবে সেটাও আমরা ক্যালকুলেট করেছি। সেটা ছিল টাউ =
পি ক্রস ই বা পিই সাইন থিটা, যেটা মানে টাওয়ের যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা হচ্ছে টাউ ইকাল টু পিই সাইন থিটা, এরকম ছিল। এই ক্যালকুলেশনগুলো আমরা সব আগে চ্যাপ্টারে করেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড অন এ অ্যাক্সিস অফ কারেন্ট লুপ, একটা কারেন্ট লুপের বা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি, পেজ চেঞ্জ করি। ম্যাগনেটিক ফিল্ড একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, সেই লুপের অ্যাক্সিসে ম্যাগনেটিক ফিল্ডটা কত সেটা আমরা আগে ক্যালকুলেট করতে চাইছি। তো হেডিং করছি ম্যাগনেটিক field on the axis of a current carrying current loop। এই জিনিসটা কিন্তু আমরা বায়োসাভার্টের মধ্যেও দেখেছি, সেম জিনিসটাকে আমরা একটু অন্যরকম ভাবে বায়োসাভার্টের মধ্যে আমরা যেটা দেখেছি সেটাই আমরা দেখবো এখন। তো আমাদের কাছে কোনো একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, এটা হলো একটা কারেন্ট ক্যারিং লুপ। এই লুপটার রেডিয়াস ধর হচ্ছে আর, রেডিয়াস আর, এবং এই লুপটার মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো করছে। এই লুপটার যে অ্যাক্সিস আছে, এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসটার ওপরে কোনো একটা পয়েন্ট পি আমরা নেব, কোনো একটা পয়েন্ট পি আমরা নেব এই অ্যাক্সিসটার উপরে। সেই পি পয়েন্টে ওর ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা বের করতে চাই। কোনো একটা পয়েন্ট পি নেব, তো পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ধরে নিচ্ছি বি, সেটা আমরা বের করতে চাই। তো এখন এটা আমাদের কিন্তু বায়োসাভার্টস ল দিয়েছে, বায়োসাভার্টস ল এই ভ্যালুটা দিয়েছে বি ইকাল টু মিউ জিরো আই বাই টু আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টার টু দি পাওয়ার 3/2। এটা আমাদেরকে বায়োসাভার্টস ল দিয়েছে। এখানে মিউ জিরোর ভ্যালুটা 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। এবার এই যে এক্স যে ডিস্টেন্সটা, এক্স হচ্ছে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি যে রেডিয়াস অফ দ্য লুপ তার থেকে অনেক 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 বড় হয়, দ্যাট ইজ আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান, মাচ লেস দ্যান এক্স অ্যান্ড এক্স ইজ মাচ গ্রেটার দ্যান আর, দেন আমরা কি করতে পারি, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেটা, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার যদি কমন নিই, দ্যাট ইজ 1 প্লাস আর স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সিন্স আর ইজ মাচ লেস দ্যান এক্স দেন আর স্কোয়ার ইজ মোর লেস দ্যান এক্স। তো এই পার্টটাকে আমরা নেগলিজেবল করে এটাকে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি এক্স স্কোয়ার এই কথাটা লিখতে পারি। তাহলে আমরা আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার টু দি পাওয়ার 3/2টাকে নিয়ার অ্যাবাউট এক্স কিউব লিখতে পারি। তো আমরা যদি এখানটায় বসাই তাহলে কত পাচ্ছি, বি ইকাল টু মিউ জিরো আই বাই টু আই স্কোয়ার আর স্কোয়ার বাই এক্স কিউব, আর স্কোয়ার বাই এক্স কিউব। তো আর স্কোয়ার বাই এক্স কিউব পেলাম আমরা। এবার আমরা যেটা করবো, দ্যাটস ইকাল টু বি ইকাল টু মিউ জিরো আই বাই 2 পাই ইন্টু পাই আর স্কোয়ার বাই এক্স কিউব, একটা পাই নিলাম। এই পাই নেওয়ার ফলে কি হয়ে যাবে, উপরে একটা এ হয়ে যাবে, পাই আর স্কোয়ার সার্কেলের এরিয়া, দ্যাট ইজ 2 পাই বাই এ এক্স কিউব, এটা পাচ্ছি। তো তাহলে আমরা এখানে আর একটা কাজ একটুখানি ঘুরিয়ে যদি নিই, যে আমি যদি বি ইকাল টু মিউ জিরো আই বাই আইটাকে আমি পিছনে নেব, মিউ জিরো বাই 4 পাই নিই, তাহলে আমি পাচ্ছি মিউ জিরো বাই 4 পাই নিই, তাহলে আমি পাচ্ছি 2 IA বাই এক্স কিউব, এটা পাচ্ছি। এবার তুই যদি এই যে এক্সপ্রেশনটা পাওয়া গেল, এই এক্সপ্রেশনটা কি আমরা দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন অফ ম্যাগনেটিক ফিল্ড অন দি অ্যাক্সিস অফ কারেন্ট ক্যারিং লুপ।
আর আমরা যদি টর্ক ক্যালকুলেট করি, যে কতটা টর্ক অ্যাপ্লাই হচ্ছে, আমি এখানেই করছি, যে টর্ক অন এ কারেন্ট লুপ in a uniform magnetic field. ওকে, তো এটা কি করে ক্যালকুলেট করা হবে? দ্যাট ইজ টাউ, দ্যাটস ইকাল টু, আমরা যদি, এটাও আমরা কিন্তু পেয়েছি, এটা ওই যে বিনা BINA যেটা আমরা একটু আগে বের করলাম, তো টাউ ইকাল টু BINA, এটা তো ছিল নিউমেরিক্যাল ফর্ম, বাট ওর যদি ভেক্টর ফর্ম নিই তাহলে গল্পটা কি হবে? ওর যদি আমরা ভেক্টর ফর্ম ক্যালকুলেট করি, দ্যাটস ইকাল টু, আমি এন এর ভ্যালু 1 নিয়ে নিলাম, দ্যাট ইজ 1, তো এর ভেক্টর ফর্ম নিলে হয়ে যাবে IA, এ হচ্ছে একটা ভেক্টর, ক্রস বি হচ্ছে একটা ভেক্টর, এই হয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য টর্ক। কারেন্ট ক্যারিং লুপের, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে একটা কারেন্ট ক্যারিং লুপ আছে, তার টর্ক। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, এই যে আমরা কটা জিনিস নিলাম, আমরা কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে টর্ক নিলাম, কারেন্ট ক্যারিং কোন জায়গাটা, টর্কটা তো আমরা একটু আগেই ক্যালকুলেট করেছিলাম, বি না হয়েছিল এন খানা লুপ থাকলে, বা যদি এন ইকাল টু 1 ধরি, BIA, তার ভেক্টর ফর্ম হচ্ছে এইটা, ক্রস নিলে কস আসবে, সাইন আসবে, সেই সাইনটা 1 করে দেবো, সেক্ষেত্রে 90 করে। একটা জিনিস দেখ, এবার যদি আমরা এটাকে কম্পেয়ার করি, যে আমরা চলো আমি নেক্সট পেয়ে যাচ্ছি, পেজ চেঞ্জ করি, তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি, এই যে কটা এক্সপ্রেশন আমরা পেলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিসিটির ক্ষেত্রে ই যে রোল প্লে করছে, ম্যাগনেটের ক্ষেত্রে বি সেই রোল প্লে করছে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে 1π4πε0 যে রোল প্লে করছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ম্যাগনেটিজমের ক্ষেত্রে μ0/2π সে রোল প্লে করছে। ইলেকট্রিসিটির ক্ষেত্রে পি, যেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, যে রোল প্লে করছে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে IA সেই রোল প্লে করছে। কেন? কারণ তুই দেখ, আমরা যখন কোন একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে সেকেন্ড যে এক্সপ্রেশনটা নিলাম, ইলেকট্রিক ফিল্ড অন এ অ্যাক্সিস অফ ইলেকট্রিক ডাইপোল, তখন সেটা কি এসেছিল? ই ইকাল টু 1/4πε0 2p/x3, আর একটু আগে যে এক্সপ্রেশনটা বের করলাম সেটা কি আসলো? বি ইকাল টু μ0/4π 2 × IA/x3। তাহলে দেখ, যে কথাটা আমি বললাম, যে রোল ই প্লে করছে সেই রোল বি, যে রোল 1/4πε0 সেই রোল μ0/4π, যে রোল পি প্লে করছে সেই রোল IA প্লে করছে, যে কথাটা আমি তিনটে কথা বললাম। তাহলে আমরা বলতে পারি যে পি, দ্যাট ইজ, এটা ছিল ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, আমরা এটাকে PM দিয়ে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কনসিডার করছি, PM দিচ্ছি, PM ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ IA। এই হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ম্যাথামেটিক্যাল ফর্ম, যেখানে I হচ্ছে লুপের কারেন্ট এবং A হচ্ছে লুপের এরিয়া। তো তাহলে যদি আমাদের কাছে n খানা লুপ থাকে, তাহলে PM কত হবে? দ্যাট ইজ NIA, দোজ আর ভেক্টর। তাহলে এর যদি ইউনিট বের করতে চাই, আই এর ইউনিট ইন্টু এর ইউনিট করলেই আমাদের ইউনিট হয়ে যাবে। তো আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, দ্যাট ইজ দ্য SI ইউনিট অফ ম্যাগনেটিক ডাইপোল। এরপরে যদি আমরা এর CGS ইউনিট বের করতে, CGS ইউনিট দরকার নেই, তাহলে এই হলো ম্যাগনেটিক ডাইপোল। এবার তোদের সিলেবাসে যেটা আছে, এখান থেকে অনেক কিছু ম্যাগনেটিক ডাইপোল
বের করা যায়, বা কোনো একটা বার ম্যাগনেটের ম্যাগনেটিক ডাইপোল কত হবে সেগুলো সব বের করা যায়। বাট তোদের যেটা রয়েছে নেক্সট পেজে গিয়ে আমি লিখবো। তো পেজ চেঞ্জ করি। ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট অফ অ্যান সার্কুলেটিং চার্জ পার্টিকেল, তারপর আমরা ইলেকট্রনটা আসবো। ম্যাগনেটিক মোমেন্ট of a circulating charge particle। তো আমরা কি বলতে চাই যে ধর তোর কাছে কোনো একটা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে কোনো একটা চার্জ পার্টিকেল কিউ সেটা ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে, এবং রেডিয়াস অফ দ্য লুপ দ্যাট ইজ আর, রেডিয়াস অফ দ্য লুপ দ্যাট ইজ আর। তো এবার যদি তুই এই লুপের অ্যাক্সিসটাকে কনসিডার করিস, যদি তুই এই লুপের অ্যাক্সিসটাকে কনসিডার করিস, তো আমরা একটা কিউ চার্জ ঘুরছে আর একটা সার্কুলার অরবিটে, একটা সার্কুলার পাথে, যেটা ইলেকট্রনের ক্ষেত্রে একটু পরে আমরা কনভার্ট করব, যার ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে আমরা তার টি দ্যাট ইজ টাইম পিরিয়ড অফ দ্য মোশন, সেটাকে কি লিখতে পারি, 2πr/v, 2πr/v। আই এর যে ইকুইভ্যালেন্ট কারেন্ট সেটা কত হবে, q/t, q/t। তো q/2πr/v, তো দ্যাটস ইকুয়াল টু qv/2πr, qv/2πr। একটু আগে আমরা যে pm বের করছিলাম, সেই pm এর ডিরেকশনটা কোন দিকে হবে, সেই pm এর ডিরেকশনটা নিশ্চয়ই এই দিকে হবে, দ্যাট ইজ pm। তো pm ইকুয়াল টু, ফর্মুলাটা কি ছিল, ফর্মুলাটা ছিল ia। তা আই কত, আই হচ্ছে qv/2πr ইন্টু এ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ডিরেকশনটা এদিকে কেন হবে না, কারণ এইটা যেভাবে ঘুরছে এর ডিরেকশন হবে এদিকে। এটা যদি উল্টো ঘুরতো তোকে তো আগে দেখতে হবে এর এর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে, তারপরে তো ম্যাগনেটিক মোমেন্ট বের করবি, বুঝতে পারলি? এটা যেদিকে ঘুরছে তুই যদি এই সাইড থেকে দেখিস তাহলে তুই কি দেখবি, এটা ক্লকওয়াইজ ঘুরছে এই সাইড থেকে দেখিস, তাহলে ওর ফিল্ডের ডিরেকশন হবে এদিকে। বাট যদি এই দিক থেকে দেখিস তাহলে কিন্তু ও অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে যেদিক থেকে দেখলে, এর রুল হচ্ছে এটাই, যেদিক থেকে দেখলে তুই দেখবি ক্লকওয়াইজ ঘুরছে, তোর ডিরেকশন হবে সেই দিকে। তো πr², এখানে যদি ক্যান্সেল করিস, কিছুটা ক্যান্সেল করলে কি আসছে দেখ, পাই পাই ক্যান্সেল হচ্ছে, একটা আর ক্যান্সেল হচ্ছে, তো দ্যাটস ইকুয়াল টু qvr/2, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক মোমেন্ট। এবার যদি আমরা এর লিনিয়ার মোমেন্টাম বের করি, এই যে তোর কি বলে পার্টিকেলটা, চার্জ পার্টিকেলটা ঘুরছে, লিনিয়ার মোমেন্টামের ফর্মুলা জানি আমরা mvr। তাহলে mvr, তাহলে আমরা একটু আগে যেটা পেলাম এটাকে এবার একটু আপডেট করার চেষ্টা করি, দ্যাটস ইকুয়াল টু q/2m ইন্টু mvr। তাহলে আমরা লিখতে পাচ্ছি q/2m ইন্টু l। তো দ্যাটস ইকুয়াল টু, যদি আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন লিখি, pm দ্যাটস ইকুয়াল টু q/2m ইন্টু l। এটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট আর লিনিয়ার মোমেন্টামের ভিতরে রিলেশনশিপ, ম্যাগনেটিক মোমেন্ট এবং লিনিয়ার মোমেন্টামের ভিতরে রিলেশনশিপ, যেটা বোরও কিন্তু বলেছে। বোরের যে কোয়ান্টাম, মানে বোরকে আমরা এখানে অ্যাপ্লাই করব, করে আমরা এরপরে ইলেকট্রনের ক্ষেত্রে ডিরাইভ করব। তো যাই হোক, আমরা এখানে কি বের করলাম, ম্যাগনেটিক মোমেন্ট অফ এ কারেন্ট অফ এ সার্কুলেটিং চার্জ পার্টিকেল, একটা চার্জ পার্টিকেল একটা সার্কুলার অরবিটে ঘুরছে, একটা ফিক্সড ভেলোসিটি আছে, একটা রেডিয়াস আছে, তাহলে তার উপরে কতটা ম্যাগনেটিক মোমেন্ট কাজ করবে সেটা ক্যালকুলেট করলাম। এরপরে আমরা কি করব, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ অ্যান ইলেকট্রন, একটা ইলেকট্রন, পুরো সেম টু সেম গল্প, চার্জ পার্টিকেলটার কিউ চার্জ ধরেছি, আমরা যদি সেখানে ইলেকট্রনের চার্জ দিই তাহলে আমাদের
হ্যাঁ, তার জন্য একটা মাইনাস আসবে, তার জন্য একটা মাইনাস আসবে। ওকে, তো চল নেক্সট পেয়ে যাব। ওকে, তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট of an electron। তা পুরো এর আগে যে কনসেপ্টটা পড়লাম ওই কনসেপ্টটাকে কাজে লাগাবো। তাহলে পিএম সেটা কত হবে এবার, যেটা তুই বললি ইলেকট্রনটা জন্য উল্টো দিকে আসবে, অবভিয়াসলি উল্টো দিকে আসবে। E/2m, কিউ এর জায়গায় ই বসালাম, এল। তাহলে এবার এই যে নেগেটিভ সাইনটা সেটাই বোঝাচ্ছে যে এই লিনিয়ার মোমেন্টাম আর এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, দোজ আর রিভার্সেবল টু ইচ আদার, একজন আরেকজনের উল্টো। বোর কোয়ান্টাম, বোরের যে অ্যাটমিক মডেল সেটা আমরা কেমিস্ট্রিতে হয়তো পড়েছিস। বোরের অ্যাটমিক মডেল বলছে যে ইলেকট্রন সেই অরবিটেই ঘুরবে, বা অরবিট তো বোরের মডেলে তো অরবিটের কথা বলা হয় না, বোর মডেলে শেলের কথা বলা হয়, যে ক্ষেত্রে h/2 পাই, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, একটা ইন্টিজারের এন বলতে এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা এটার ইন্টিজার মাল্টিপল হবে, যেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এইচ এর ভ্যালু ছিল 6.026 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। তো সেই হিসাবে h/2 পাই এর ভ্যালু তুই ক্যালকুলেট করতে পারবি, বাই 2 পাই বসিয়ে দিলে যা ভ্যালু আসবে সেটা। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এখানে বসাই, আমরা ভেক্টর বাদ দিয়ে শুধুমাত্র স্কেলারকে নিয়ে যদি একটু কাজ করতে চাই, ভেক্টরের জন্য তো মাইনাসটা এসছে, দ্যাট ইজ E/2m। আর এল এর ভ্যালুটা যেটা আসছে যে E/2m n E/2m। আচ্ছা, এল হচ্ছে n h/2 পাই, এটা হচ্ছে ই। আচ্ছা, এবার যদি আমি আচ্ছা এটাকে আমি এল হচ্ছে এটা, আমরা একটা কাজ করব যে দ্যাটস ইকাল টু, আচ্ছা আমি একটা কাজ করব, একটা একটা নতুন সাইন নিচ্ছি, ধর যে এই h/2 পাই দ্যাটস ইকাল টু এইচ কাট, ঠিক আছে, এটাকে এইচ কাট নাম দিচ্ছি। তো তাহলে এইটা কত হয়ে যাবে, এন এইচ কাট। তো তাহলে এইটা কত হয়ে যাবে, E/2m এন এইচ কাট। এইচ কাটটা হচ্ছে h/2 পাই, এর যে ভ্যালুটা আসবে এই ভ্যালুটা এরকম আসে 1.05 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। এটাকে এইচ কাট নাম দিচ্ছি। কেন দিচ্ছি, এটা এই h/2 পাইটাকে ডিনোট করে, যার যেটা বোর অ্যাটমিক মডেলে আছে যে h/2 পাই এর ইন্টিজার মাল্টিপল হয়, সেই h/2 পাইটাকে ডিনোট করে এইচ কাটটা। তাহলে দেখ এখানে এটা নেয়ার কারণ হচ্ছে একটাই, যে এই যে পিএম এর যে এক্সপ্রেশনটা, সেই এক্সপ্রেশনটা একটু সিম্পল এক্সপ্রেশন আসতে চলেছে, দ্যাট ইজ এন ইন্টু ই এইচ কাট বাই 2m। এটা এবার যদি আমরা ফার্স্ট অরবিটের ক্ষেত্রে নিই n=1, যার ক্ষেত্রে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তাহলে সেক্ষেত্রে পিএম কত আসছে, পিএম আসছে ই এইচ কাট বাই 2m। ই এইচ কাট বাই 2m আমরা যদি এখানে এই ভ্যালুগুলো সব বসাই, তো ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এইচ কাট একটু আগেই দেখলাম লিখে দিয়েছি 1.05 ইন্টু 10⁻⁻34 বাই 2 হচ্ছে 2, আর এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, যেটা আমরা ছোট নিচু ক্লাসে পড়েছি 9.1 ইন্টু 10⁻31। এই টোটাল ইউনিট। উপরে এর ইউনিট হচ্ছে কুলম, পাশেরটার ইউনিট হচ্ছে জুল সেকেন্ড,
নিচেরটার ইউনিট হচ্ছে কেজি। তো এই ইউনিট ক্যালকুলেট কোন মাইনাস সাইনটা আমরা নিইনি, মাইনাস সাইনটা জাস্ট ভেক্টরের জন্য নেওয়া হচ্ছে, ডিরেকশনের জন্য। আমরা স্কেলার জাস্ট ভ্যালুটা ক্যালকুলেট করার চেষ্টা করছি, দেন ডিরেকশন তো ডিরেকশনের মতো থাকবেই। ওকে, তো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে 9.23 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। ওই এই ইউনিটগুলোকে একসাথে করলে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার চলে আসবে। এই জিনিসটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এটাকে ডিনোট করা হয় মিউ বি দিয়ে। তো দ্যাট ইজ 1 বোর ম্যাগনেটন। এটার নাম লিখে দিচ্ছি, এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। ওকে, এই যে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার নাম হচ্ছে বোর ম্যাগনেটন। এবং 1 বোর ম্যাগনেটনের ভ্যালু আমরা ক্যালকুলেট করলাম। অনেক সময় এই বোর ম্যাগনেটন কি এর এক্সপ্রেশন ফাইন্ড আউট করতে দেয়, ভ্যালু 1 বোর ম্যাগনেটনের ভ্যালু ফাইন্ড আউট করতে দেয়। তো এই এবার এখান থেকেই কিন্তু আলটিমেটলি স্পিন, আপ স্পিন ডাউন স্পিন যেটা হয়, যার জন্য তোরা ওই এস যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়েছিস কেমিস্ট্রিতে, যেটার ভ্যালু একবার প্লাস হাফ একবার মাইনাস হাফ হতো কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে। তো সেই স্পিন আপ স্পিন ডাউন স্পিন যেগুলো হতো, সেই আপ স্পিন ডাউন স্পিনের মেন গল্প কিন্তু এই বোর ম্যাগনেটনের জন্য। এই বোর ম্যাগনেটনের ভ্যালুর জন্যই ইলেকট্রনটা কোন দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, সেই স্পিনটা কিন্তু এই বোর ম্যাগনেটনের ভ্যালুর উপরে ডিপেন্ড করেই পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে এটা বুঝলাম যে একটা অ্যাটম, তার কিন্তু একটা ম্যাগনেটিজম আছে, কারণ তার ভিতরে একটা ইলেকট্রন ঘুরছে, তো তার তো অবভিয়াসলি একটা ম্যাগনেটিজম থাকবে। ওকে, দেখ এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল। নেক্সট আমাদের আর একটা ছোট্ট টপিক বাকি, সেটা হচ্ছে মুভিং কয়েল গ্যালভানোমিটার। বল। ওকে, তাহলে গ্যালভানোমিটার মেনলি একটা ডিভাইস, যে ডিভাইসটা গ্যালভানোমিটার, যে ডিভাইসটা কোনো সার্কিটের ভিতর থেকে কারেন্ট যাচ্ছে কিনা সেটা মেজারও করতে পারে বা সেটা অবজার্ভও করতে পারে। মেজারের থেকে আমরা মেনলি অবজার্ভ করাই। তো এই গ্যালভানোমিটার টু টাইপসের হয়। একটা হচ্ছে মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটার, যেটাকে আমি শর্টে লিখছি এমএমজি, আর একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার এমসিজি। তো আমাদের সিলেবাসে এমসিজিটা আছে, মুভিং কয়েল গ্যালভানোমিটারটা আছে, এমএমজি মুভিং ম্যাগনেট গ্যালভানোমিটারটা আমাদের সিলেবাসে নেই। তো এটা আগেকার দিনে মেনলি ব্যবহার হতো, সেই জন্য এর তোর সুইপনেস বা এর কাজ করার যে একটা ঝটাপট অ্যান্সার দেবে সেই এবিলিটিটা মুভিং কয়েল গ্যালভানোমিটারের থেকে অনেক কম মুভিং ম্যাগনেটের, সেই জন্য ওটা আমাদের সিলেবাসে নেই। তো এটাই কি করা হয়, এটা একটা সিলিন্ডার নেওয়া হয়, তোর একটা সিলিন্ডার নেওয়া হয়। এই সিলিন্ডারটার উপর থেকে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ জড়ানো থাকে, রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ জড়ানো থাকে। তো এই রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপটা হচ্ছে আমি নাম দিচ্ছি এবিসিডি, এবিসিডি। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপটা হচ্ছে অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম দিয়ে একটা রেক্ট্যাঙ্গুলার স্ট্রিপ তৈরি করা হয়, অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম মতো তৈরি করা হয়, তারপর থেকে তামার মানে কপার ওয়্যার জড়িয়ে জড়িয়ে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো দিয়েছি, পাক দিয়ে 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 একটা কয়েল তৈরি করে দেওয়া হয়। ওকে, এরপরে সফট আয়রন দিয়ে তৈরি তোর কপারের ফ্রেম বানানো হয়, তারপর থেকে অ্যালুমিনিয়াম দিয়ে জড়ানো হয়, সরি অ্যালুমিনিয়ামের ফ্রেম, তারপরে কপার দিয়ে তোর ইয়ে বানানো হয়, কি বলে ওটাকে, তোর কয়েলটা বানানো হয়, কপারের কয়েল, অ্যালুমিনিয়ামের ফ্রেম। এর চারিপাশে বাইরে দিয়ে একটা আহ, মানে ইয়ে থাকে, কি বলে, সিলিন্ডার। এটা একটা হলো সিলিন্ডারের মধ্যে বসানো থাকে, এর চারিপাশে পুরো বাইরে দিয়ে একটা সিলিন্ডার বসানো থাকে। এবং এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটা মেনলি একটা মানে তোর ম্যাগনেট হিসাবে কাজ করে। এর এই পাশটা ধরলাম সাউথ পোল, এই পাশটা ধরলাম নর্থ পোল, এরকম ম্যাগনেট হিসাবে কাজ করে। তো কীভাবে ম্যাগনেট হিসাবে কাজ করে সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। এবার যেটা হয়, এই এর উপর থেকে এটাকে সুতো দিয়ে ঝোলানো থাকে। এই 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 যে
সিলিন্ডারটা রয়েছে ভিতরে, এই সিলিন্ডারটাকে সুতো দিয়ে ঝোলানো থাকে। এবং সেটা কি করে কাজ করে সেটা আমরা এবার বুঝবো। তো এবার আমরা এবং এর নিচে দিয়ে একটা স্প্রিং থাকে, নিচে দিয়ে একটা স্প্রিং থাকে। এবার এইখানটা একটা পয়েন্ট নিচ্ছি W1, আর এই স্প্রিং এর ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট নিচ্ছি W2। এই W1 W2 কি? এই W1 W2 তৈরি হচ্ছে ফসফরাস ব্রোঞ্জ দিয়ে তৈরি দুটো সুতো দিয়ে এই W1 W2 তৈরি। এই সুতোটা স্পেসিফিক সুতো, এই সুতোই ব্যবহার করা হয়, কারণ এর জন্যই ওই গ্যালভানোমিটারটা কাজ করতে পারে এবং তার সুইফটনেসটা দেখা যায় যে কারেন্ট গেলে সে রেসপন্স করবে। আর আরেকটা জিনিস আমরা নেব যে এই এই সুতোর পরে একটা পয়েন্ট নিলাম P, আর এই সুতোর পরে একটা পয়েন্ট নিলাম Q। PQ দুটো পয়েন্ট এর সঙ্গে এটাকে ফিক্সড করে লাগানো আছে। তাহলে এবার ধর এই কয়েলটা যদি ঘোরে, মাঝখানের এই ABCD কয়েলটা যদি ঘোরে, তাহলে এই সুতো পাক খাবে। এই পাক খেলে এই PQ কিন্তু ফিক্সড, PQ এর মধ্যে কিন্তু কোনো রকম PQ কিন্তু ঘুরবে না, PQ ফিক্সড, ঘুরবে মাঝখানের সিস্টেমটা। তো পাক থেকে আমরা বুঝতে পারবো যে কতগুলো পাক খেলো, সেখান থেকে আমরা বুঝতে পারবো। ধর আমি এখানে একটা ইন্ডিকেটার লাগিয়ে দিলাম, ধর সাপোজ এই জায়গাটা একটা এম হচ্ছে একটা ইন্ডিকেটার লাগিয়ে দিলাম যে কতবার পাক খেলো সেটা বোঝানোর জন্য আমরা এটা দেখব। তো কতবার পাক খেলো সেটা বোঝানোর জন্য দেখার জন্য আমরা যেটা করি, একটা মিরার ইউজ করি। একটা মিরার ইউজ করা হয়, একটা মিরার ইউজ করা হয়, যে মিরারটার পাক যদি খায়, এখানে তুই এটা এই যে এমটা আছে, এই মিরারটাকে এখানে তো এইভাবে আমি এখানে ছবিতে দেখাতে পারবো না, এই এম এর ছায়াটা ওই মিররে দেখা হয়। এম যে পয়েন্টটা আছে বা কোনো একটা পয়েন্ট নিয়ে নেওয়া হয় ফিক্স, সেই পয়েন্টের ছায়াটা ওখানে দেখা হয় এবং সেই ছায়া দেখে কতটা ঘুরলো, মানে এখানে মেনলি যেটা করা হয় সেটা হচ্ছে রোটেশন, কতটা ঘুরলো। কারণ তুই একটা গ্যালভানোমিটার নিলি, তার ভিতরে তো একটা কাঁটা থাকবে, তো তাকে যখন সার্কিটে কানেক্ট করবি সেই কাঁটার কিন্তু একটা ডিফ্লেকশন ঘটবে, এই কাঁটাটা এখান থেকে এদিকে চলে যাবে। তো কতটা ঘুরলো সেই ঘোড়ার যে ডিফ্লেকশন, সেই ডিফ্লেকশনটাকেই মেনলি এখানে নেওয়া হয়। এবং এখানে আমরা তোরা তো লাইট এখনো পড়িস নি, লাইট চ্যাপ্টারে একটা ফর্মুলা আমরা পাই যে রিফ্লেকশন রিলেটেড ফর্মুলা, 2θ, যদি 2θ ঘুরে যায় তো দ্যাট ইকুয়াল টু D/D। এই D/D কি? যদি আমি কোনো একটা মিরারকে ডি ডিস্টেন্স রাখি এবং কোনো একটা লাইট স্পটের কোনো একটা মিরারকে যদি ডি সরাই, কোনো একটা মিরর ধর এখানে ছিল, তার জন্য একটা অবজেক্টের ইমেজ তৈরি হচ্ছিল। এবার এই মিরারটাকে যদি আমি ডি ডিস্টেন্স সরাই, তার জন্য যদি অবজেক্টের ইমেজ ডি ডিস্টেন্স সরে যায়, তাহলে তার রেশিও দ্যাটস ইকুয়াল টু 2θ। থিটাটা হচ্ছে আমরা কত অ্যাঙ্গেলে ঘোরালাম, তো এখান থেকে থিটা যদি বের করি দ্যাট ইজ D/2D। D/2D এটা আমার কাজে লাগবে। এইটা যেহেতু একটা মিরার দিয়ে তৈরি, তাই জন্য এটা এই জিনিসটার অনেক সময় নাম দেয় মিরর গ্যালভানোমিটার। মিরর গ্যালভানোমিটার। এবার এটার নাম হচ্ছে মিরর গ্যালভানোমিটার। মেন গল্পটা কি হয় যে যদি এর মেন গল্পটা কি, ধর তুই এই এখানে একটা কয়েল নিচে, কয়েলের মধ্যে এনখানা টার্নস আছে, পাক আছে, এনখানা পাক আছে, এবং ওর যে এরিয়াটা ধর এ, ওর যে এরিয়া সেই এরিয়াটা ধর এ, ওর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সেটা ধর বি, এবং ওর ভিতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা ধর আই। সেই বিনাটাকে আমরা আবার নিয়ে নিলাম, তো টাউ ইকুয়াল টু বিনা, BINA, এটা আমরা পেয়েছি। এবার এই টর্ক যেটা অ্যাপ্লাই হচ্ছে, এই টর্কের জন্যে, এই টর্কটা যেই অ্যাপ্লাই হবে, এই ABCD কয়েলটা ঘুরতে থাকবে, ABCD কয়েলটা ঘুরতে থাকবে, এবং এই যে স্প্রিংটা রয়েছে এই স্প্রিংটাও তো পাক খাবে। তাহলে এই স্প্রিংটা চেষ্টা করবে যে এই কয়েলটাকে না ঘোরানোর, মানে অ্যাকর্ডিং টু ইলাস্ট্রিসিটি এই স্প্রিংটা কিন্তু এই ঘোড়ার উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে বা একটা টর্ক অ্যাপ্লাই করবে, দ্যাট ইজ টাউ ড্যাশ। যে টাউ ড্যাশটা টাউ এর সমান হবে
যে টাউ ড্যাশটা টাউ এর সমান হবে, এবং যখনই টর্কটা অ্যাপ্লাই হওয়া বন্ধ হয়ে যাবে এটা আবার একে ফিরিয়ে আনবে। এবং এই টাউ ড্যাশের যে ভ্যালু হয়, এই টাউ ড্যাশের ভ্যালুটা উঁচু ক্লাসে বের করা যায়, দ্যাট ইজ সি থিটা, যেখানে সি হচ্ছে যদি তুই ইউনিট ডিফ্লেকশন করিস, সি হচ্ছে রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং টর্ক ফর ইউনিট ডিফ্লেকশন, ঠিক আছে? সি হচ্ছে রিস্টোরিং টর্ক ফর ইউনিট ডিফ্লেকশন, তাহলে সিটি হচ্ছে রিস্টোরিং টর্ক ফর থিটা ডিফ্লেকশন। তো তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, সি থিটা দ্যাটস ইকাল টু বি না, তাহলে সি থিটা দ্যাটস ইকাল টু বি আই এন এ। তাহলে এখান থেকে যদি আমরা আই, এখান থেকে কিন্তু আমরা আই মেজার করতে পারবো। কি করে মেজার করতে পারবো দেখ, এই বিআইএনএ থেকে যদি আমরা আই বের করে আনি, দ্যাটস ইকাল টু সি থিটা বাই বিএনএ, সি থিটা বাই বিএনএ, তাহলে আমরা দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড আই। এবার যদি আমাদের এটা এন খানা টার্মস তো আমি নিলাম, এর ভিতরে আমি থিটার এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি দেখ, থিটার ভ্যালুটা বসালে আমি পাচ্ছি আই ইকাল টু সি বাই বি, টু থাকবে একটা, টু বি এন এ ডি ইন্টু টি, দ্যাট ইজ দ্য কারেন্ট। আমরা একটা মুভিং কয়েল গ্যালভানোমিটার নিলাম, সেই মুভিং কয়েল গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কারেন্ট কতটা যাবে সেটা আমরা কীভাবে মেজার করব, এই হচ্ছে সেই মেজারমেন্ট, যে মুভিং কয়েল গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কতটা কারেন্ট যাবে, এইভাবে মেজার করা হয়। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এটা কি থার্ড চ্যাপ্টার না ফোর্থ চ্যাপ্টার ছিল? এরপরে বললি মেনটা, বল। সিটাকে কে, সিটাকে কে নিয়েছে হয়তো ওরা বইয়ে, যেটা করতে পারে এই সিটাই এক এক রকম ভাবে ডিনোট করা হয়। এই যে এক্সপ্রেশনটা তোদের জাস্ট মাঝখান থেকে দিয়েছে, দাঁড়া আমি এক সেকেন্ড দেখে বলছি। মুভিং কয়েল গ্যালভানোমিটার, আচ্ছা ওই যে পয়েন্টটা আমরা এম নিলাম, ওরা ফাই নিয়েছে, আমরা যেটাকে থিটা নিয়েছি ওরা সেটাকে ফাই নিয়েছে, অ্যাঙ্গেলটাকে জাস্ট ইয়ে নিয়েছে। ওই দেখ আমরা লিখেছি সি থিটা ইকাল টু বি না, ওরা লিখেছে দেখ কে ফাই ইকাল টু বি না, তো একই তো গল্প। আমরা যেটাকে সি নিয়েছি ওরা সেটাকে কে নিয়েছে, আর কিছুই না। এবার কিন্তু কয়েকটা জিনিস তোকে পড়তে হবে। এই যে পেজ নাম্বার 165, এই যে ফাই বাই আই ইকাল টু, এখান থেকে তুই বের করতে পারি ফাই বাই আই ইকাল টু, মানে আমাদের থিটা বাই আই ইকাল টু এন এ বি বাই সি। এই জিনিসটা সেন্সিটিভিটি অফ দ্য গ্যালভানোমিটারের, গ্যালভানোমিটারটা কতটা সেন্সিটিভ হবে, যেটা আমি বলছিলাম সুইপনেস কত তাড়াতাড়ি কাজ করবে সেটা কিন্তু ডিফাইন করবে। এই জিনিসগুলো কিন্তু আমি বলিনি, এই জিনিসগুলো কিন্তু তোকে একটু পড়তে হবে, পড়ে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় সেটা আমায় বলবি। এর ভোল্টেজ সেন্সিটিভিটি হয়, এরকম অনেক কিছু ডিফাইন করা যায়, সেগুলো এখানে রয়েছে, এগুলো পড়ে নিবি, নিয়ে চ্যাপ্টারের টোটাল এক্সারসাইজ তাহলে কমপ্লিট করবি। নেক্সট দিন তাহলে আমরা এর পরের চ্যাপ্টার যেটা আছে সেটা শুরু করবো। তো বুধবার দিন তো ম্যাথ করাবো, আর শুক্রবার দিন নেক্সট চ্যাপ্টার শুরু করবো। ফিজিক্সের, অবশ্যই। কোন চ্যাপ্টারে আছে? ঠিক আছে বলবি, কোনো অসুবিধা নেই, তাহলে প্রবলেমগুলো সলভ করে নিয়ে আমরা তারপরে নেক্সট চ্যাপ্টার শুরু করবো। ওকে ঠিক আছে, তাহলে যদি কোনো প্রবলেম এই আজকে যেটুকুনি বোঝালাম এইটুকুনি থাকে থাকে বল।